নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে দিনের ব্লগটি শেয়ার করছি সেই দিন ছিল সপ্তমী। সপ্তমীর দিন সকাল সকাল কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে আমরা নৈহাটির দিকে রওনা দিয়েছি। নৈহাটি পৌঁছে গিয়েছি। আজকে এসেছি নৈহাটিতে বড়মার কাছে পুজো দেবো বলে। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল এখানে এসে বড়মার কাছে পুজো দেওয়ার, কিন্তু সময় এবং কাজের চাপে কিছুতেই হয়ে উঠছিল না। তাই পুজোর ছুটি পেয়ে ভাবলাম বড়মার কাছে পুজোটা দিয়েই যায়। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা সোজা বরাবর গেলেই বড়মার মন্দির পড়বে। স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথ। আপনারা যদি চান টোটো বা রিক্সা ভাড়া করেও যেতে পারেন, মাত্র 10 টাকার বিনিময়ে। আমরা টোটো ভাড়া করে গিয়েছিলাম, যেহেতু হাতে একটু শর্ট টাইম ছিল সেই জন্য। এই দেখুন, বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। বড়মার মন্দিরের সামনে দেখলেন কতটা ভিড়। এতটা ভিড় আমি আজকে আশা করিনি। ভেবেছিলাম দুর্গাপুজোয় বড়মার এখানে এত ভিড় হবে না, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল ছিল। এতটা ভিড়। আসতে না আসতেই উনি বড়মার নাম লেখা তিলক কেটে দিলেন। আমিও কেটে নিলাম কপালে, ওনাকে কিছু দক্ষিণা দিলাম। এই তিলকগুলো কাটতে খুব ভালোই লাগে, তাই আর আটকালাম না ওনাকে। উনি বয়স্ক মানুষ তো, আর এত সুন্দর করে বললেন, আটকাতে আর পারলাম না। আজকে সপ্তমী তো বড়মার এখানে প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম আজকে এসে ফাঁকায় পুজো দিয়ে যাব, কিন্তু একেবারে ভুল ভাবনা আমার। এত ভিড়। আপনাদের তো লাইনটা দেখিয়েছি, আরও দেখাবো। আমরাও লাইনে দাঁড়াবো, তার আগে ডালা কিনতে এসেছি। আরও আগেরবারও এসেছিলাম, আগেরবার যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানে লোকটা ছিলই না। তারপরে একেবারে মন্দিরের অপোজিটে একটা দোকান ছিল, এখান থেকে 101 টাকার দুটো ডালিয়া আমি নিয়ে নিয়েছিলাম, আর আমার বন্ধু 101 টাকার আরেকটা ডালা নিয়েছিল। এই কাকুটার ব্যবহার খুবই ভালো। তোমরা যদি বড়মার কাছে পুজো দিতে আসো, তাহলে অবশ্যই এই কাকুটার দোকান থেকে নিতে পারো, উনি খুবই ভালো। এই দেখুন, দুটো ডালা নিয়ে নিয়েছি। এবার লাইনে দাঁড়িয়েছি। লাইনটা ছিল অনেক বড়। একেবারে দেখুন কতটা ভিড়, এবং আরও লোকজন পুজো দিতে আসছে যত বেলা বাড়ছে। আশেপাশে যারা লোকাল লোক ছিলেন তারা বললেন যে অষ্টমীর দিনে কি আরও ভিড় হবে, মানে এর থেকেও ডাবল ভিড়। সেটা শুনেই অবাক হয়ে গেলাম, এবং একটা জিনিস শিক্ষা হলো যে এরকম কোনো পুজোকালের দিনে না বড়মার কাছে একদমই আসবেন না। এত ভিড় হবে আর ঠিক করেও পুজো দিতে পারবেন না। বড়মার কাছে আসবেন একটা আশা নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে বড়মার কাছে আসবো আমরা, কিন্তু যদি পুজোর ওখানে গিয়ে একটু ঠিকঠাক করে পুজো না দিতে পারি, এটা কিন্তু খুবই খারাপ লাগে। কিন্তু যাই হোক, বড়মা তো না, তাই যাই হোক না কেন বড়মাকে একটা দেখা পেয়েই সবারই মনটা ভরে যায়। কিন্তু ওখানে দাঁড়িয়ে একটু মন্ত্রোচ্চারণা করাটা আমরা প্রত্যেকেই চাই। এটাই খুব খারাপ লাগে, ওখানে দাঁড়িয়ে একটু মন্ত্র উচ্চারণ করতে দেয় না। তো যাই হোক, এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার গেটটা খুললো, ভেতরে ঢুকলাম। ভেতরেও তো আরও লাইন। কি আর করব, এতক্ষণ যখন লাইনে দাঁড়িয়েছি, এইটুকু কোনো অসুবিধা হবে না। আর সেই দিনকে মারাত্মক রোদ ছিল, আর গরমও ছিল। মানে এত গরম ছিল, মানে আর রোদটাও এত উঠেছিল, দাঁড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কিন্তু যেহেতু বড়মার কাছে এসেছি, তাও অনেকটা কষ্ট আমাদের কমই হয়েছে। মানে যারা সকালে ঠাকুর দেখতে যাবেন ভাবছেন, এই রোদের মধ্যে না খুবই কষ্টকরই হবে। এই দেখুন, এখানে কত লাইন। আগের বারও আমি পুজো দিতে এসেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আগের বার যখন পুজো দিতে এসেছিলাম, ওনারা অ্যাটলিস্ট নাম এবং গোত্রটা শুনেছিলেন। এবার ওনারা ঠিকঠাক করে শুনেইনি, জাস্ট ফুলের মালাটা নিল, দিয়ে পুজো হয়ে গেল এইরকম। কিন্তু এবার বড়মাকে আরও ভালোভাবে দেখতে পেরেছি, অনেক কাছ থেকে বড়মাকে চোখ ভরে দেখতে পেরেছি। এটাই যা। এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর যখন পুজো দেওয়ার মেন সময়টা আসে, মানে এই জায়গাটাই, এখানে বাদে চরম ধাক্কাধাক্কি। মানে কে আগে পুজো দিতে পারে এরকম একটা নাকি প্রতিযোগিতার মতো হয়। অনেক কষ্ট করে ওনাদের হাতে ডালাগুলো দিতে পেরেছি। এই জিনিসটা ঠিক করা উচিত। সবাই আসে অনেক দূর থেকে একটা মনোবাঞ্ছা নিয়ে, যদিও বড়মার কাছে গেলে সব কথাই ভুলে যাই আমি, যে কি চাইবো কি না চাইবো, জাস্ট পুজোর কথাটাই মাথায় ঘোরে। কিন্তু তাও একটু পুজো দেওয়ার সময় একটু শান্তি ভাবটা, সেটা এবার হলো না।
কিন্তু পুজো দিয়েছি ঠিক, বড় মাকে দেখে মন ভরেছে, এটাই যা। কিন্তু একটু গ্রাম গোত্রটা যে বলবো, ওনারা সেটারও অবকাশ দেয়নি। শুধু এই কাছ থেকে কয়েকটা ভিডিও তুলতে পেরেছি আপনাদের জন্য। যারা যারা এখনো ভাবছেন বড়মার মন্দিরে গিয়ে পুজো দেবেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, কোনো অনুষ্ঠানের সময় যাবেন না, কোনো পুজোকালের সময় যাবেন না, নর্মাল সময় যাবেন, অনেক ভালোভাবে পুজো দিতে পারবেন। এই যে ধর্ম হোক যার যার, বড়মা সবার। এখান থেকে আমরা ডালা নিয়েছিলাম, আর এখানে কাকুটা ব্যবহার প্রচণ্ড ভালো। আপনারা যদি যান বড়মার কাছে পুজো দিতে, ওনার কাছ থেকে অবশ্যই ডালা নেবেন। উনি এত সুন্দর এবং এত ভালো ব্যবহার, আমরা এটাই তো আশা করি না সবার কাছ থেকে। দেওয়া কমপ্লিট, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি, কিন্তু পুজো ভালো হয়েছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে যে পুজোটা হয় যেরকম সেরকমভাবে হয়নি। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, কিন্তু তাও পুজো দিতে পেরেছি, এটাই অনেক। বড়মার কাছে এসে কৃষ্ণনগর থেকে পুজো দিতে পেরেছি সকাল সকাল। আজকে অনেক রোদ, অনেক রোদ। আজকে যেহেতু মহাসপ্তমী, আজকে প্রচণ্ড ভিড় ছিল। আমি ভেবেছিলাম যে দুর্গাপুজোতে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু আমার একেবারে ভুল ধারণা ছিল। তো যাই হোক, ভালো মতো পুজো দিয়েছি। এবার যাই কল্যাণী সাইডে, কল্যাণী ITI মোড়ে ঠাকুরটা দেখতে যাবো, তারপর বাড়ি যাবো। পুজো হয়ে যাওয়ার পর আমরা স্টেশনে চলে এলাম। স্টেশন বড়মার মন্দির থেকে একেবারে হাতে গুনে 10 মিনিটের ডিস্টেন্স। তারপর ট্রেনে করে চলে এলাম কল্যাণীতে। কল্যাণীতে ঠাকুর দেখবো বলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল ITI মোড়ে এসে ঠাকুর দেখার, কিন্তু এতই ভিড় হয় যে সন্ধেবেলায় আসার তো অবকাশ হয় না। সেই জন্য বড়মার কাছে পুজো দিয়ে চলে এলাম ITI মোড়ে, কল্যাণীর ITI মোড়ে। এতদিন আমরা ফোনে দেখতাম ITI মোড়ে বিরাট ভিড় হয়, সত্যি ভিড় তো হয়, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ওই ধরুন 1টার দিকে, সে সময় একদম ফাঁকা ছিল, একদম ফাঁকা। আপনারা যদি ITI মোড়ে ঠাকুর দেখতে যেতে চান, তাহলে অবশ্যই সকালবেলার টাইমটায় আসবেন, স্পেশালি 1টা 1:30 এই সময়টায়। তাহলে এই সময়টায় অনেক সুন্দরভাবে আপনারা এখানে ঠাকুর দেখতে পারবেন। ভেতরটা কিন্তু খুব সুন্দর কাজ করা, এত সুন্দর কাজ করা। জাস্ট এই দিকটা দেখুন, এই দিকটা খুবই সুন্দর কাজ করা, এবং দেবী প্রতিমাটাও খুবই সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে তো ছবি তুলতে পারলাম না, এটা একটা আক্ষেপ রয়ে গেল, কিন্তু যাই হোক, দেখতে তো পেরেছি, এবং আপনাদের জন্য যে ভিডিও আনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এই দেখুন প্রতিমাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা কে কে এখানে গিয়েছেন আমাকে কমেন্টে বলতেই পারেন। এই ঠাকুরটা দেখার পর আরেকটু হেঁটে চলে এলাম সেন্ট্রাল পার্ক কল্যাণী। এখানেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে, এখানে আবার স্টেজও করেছে একটা বিশাল বড়। এখানে মনে হয় কোনো একটা ভালো অনুষ্ঠান হবে, সেই জন্য চারিদিকে মাঠটাও ছিল অনেক বড়। কল্যাণী আমার এটাই ফার্স্ট টাইম আসা। এর আগে আমি কল্যাণী হাইওয়ে কলকাতা গিয়েছি, কিন্তু কোনোদিন কল্যাণীর ভেতরে ঢোকা হয়নি। এই প্রথমবারই কল্যাণী এলাম। কল্যাণী খুবই পরিষ্কার একটা শহর, এত সুন্দর একটা শহর, দেখে খুব ভালো লাগলো। এই দেখুন প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর এবং অনেকটা স্পেসিয়াস। চারিদিকটা এত সুন্দর লাগছে, এগুলো দিনের আলোয় যেন আরো বেশি ফুটে উঠেছে। আবার এখানেও ছিল অঙ্কন প্রতিযোগিতা। একেবারে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম কোনো আঁকার প্রতিযোগিতা হলে আমি আগেই নাম দিতাম। যদি কিছু হতাম তাহলে তো খুবই মজা হতো, আর যদি কিছু না হতাম বাড়ি এসে কান্নাকাটি করতাম। তাই এইসব দেখে মনে পড়ে গেল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সেই মুহূর্তগুলো। জাস্ট দেখুন, ভিড়টা কিন্তু ঠিকঠাকই ছিল কল্যাণীতে। আমি তো ভেবেছিলাম কল্যাণীতে অনেক ভিড় হবে, অনেক, কিন্তু ঠিকঠাকই ছিল ভিড়টা। সারাদিন ঘোরাঘুরির পর এবার চলে এসেছি কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্টে খেতে। চলে গিয়েছিলাম মহারানা প্রতাপে। আমি আগে কোনোদিনও আসিনি, আর আপনাদেরকেও নিয়ে আসিনি। ভাবলাম আমিও যাই এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। কি খেলাম সেগুলো শেয়ার করব। আর যেহেতু পুজো দিতে গেছিলাম, সারাদিন বলতে গেলে কিছুই খাওয়া হয়নি, ওই প্রসাদ ছাড়া। তাই
অনেক খিদে পেয়েছিল। কল্যাণী থেকে ট্রেন ধরে আমরা কৃষ্ণনগর এলাম। কৃষ্ণনগরে এই রেস্টুরেন্টে এবার খাবো। কল্যাণীতে খেতে পারতাম, কিন্তু এখন ট্রেনে যা ভিড় হচ্ছে, তো সেই জন্য কৃষ্ণনগর এসেই ভাবলাম খাওয়া দাওয়াটা করি, এটাই বেটার হবে। খাওয়া দাওয়া করে ট্রেনে চাপতে আর ইচ্ছা করবে না। তো সেই জন্যই কৃষ্ণনগরের একটা রেস্টুরেন্টে এলাম। তাই আপনাদেরকেও চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এই মহারানা প্রতাপে একটা হোটেলও আছে, হোটেলটাও কিন্তু বেশ সুন্দর, এবং রেস্টুরেন্টে ঢোকার জন্য একটু ভেতরে ঢুকতে হবে। রেস্টুরেন্টের এখানে বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকটা এত সুন্দর লাগছে, আর সূর্যের আলোতে যেন চারিদিকটা আরও ঝলমল করছে। আপনারা কে কে রেস্টুরেন্টে এসেছেন আমাকে কমেন্টে বলতেই পারেন। এত সুন্দর চারিদিকটা, এবং দেখছেন জলের মধ্যে কীরকম সিঁড়ি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আসবে। আর ওই দেওয়ালটায় দেখছেন একেবারে কৃষ্ণনগরের একটা প্রতিচ্ছবি আঁকা আছে, এবং বাচ্চারা যারা একটুখানি দোলনা চড়তে পার্কে যেতে ভালোবাসেও, তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে, এবং অনেক সুন্দর সুন্দর ছবিও উঠবে। তারপর এত গরমে ঘুরে আমরা সবাই প্রচণ্ড এক্সস্টেড, তো সেই জন্য এই রেস্টুরেন্টে ঢুকে খুব ভালো লাগছে, কারণ ভেতরে চলছিল এসি। এতক্ষণ ধরে রোদে এক শহর থেকে আরেক শহর ঘুরে যখন একটি এসিতে বসে খাওয়া যায়, তার তো মজাই আলাদা। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ডটা, তোমরা পজ করে দেখে নিও। আমি তোমাদের পুরো মেনু কার্ডটাই দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদেরও এখানে আসতে সুবিধা হয় অর্ডার দেওয়ার সময়। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা। চিকেন বিরিয়ানির দাম ছিল মাত্র 199, আর চিকেন কষার দাম ছিল 240 টাকা, আর মিক্স ফ্রাইড রাইসের দাম ছিল মাত্র 240 টাকা। প্রত্যেকটা খাবার ছিল খেতে খুবই সুন্দর। এই দেখুন, এত খিদে পেয়েছিল যে পুরো থালা একেবারে পরিষ্কার, আর জায়গাটা নোংরা হয়ে গেছে খাবার সার্ভ করার সময়, আপনারা কিছু মাইন্ড করবেন না। কিন্তু খাবারগুলো প্রত্যেকটা ছিল খুবই টেস্টি। মাদ্রাসাটা গিয়েছিলাম, কিন্তু মাদ্রাসাতে ছিল অনেক ভিড়, অনেক ভিড়। এইরকম কোনো অনুষ্ঠানে যদি আপনারা মাদ্রাসার যান এবং মাদ্রাসাতে যদি অনেক ভিড় থাকে, তাহলে এই রেস্টুরেন্টগুলো ট্রাই করে দেখতে পারেন। এখানে খাবার দাবার সত্যি খুবই সুন্দর ছিল, তাই আপনাদের আমি রেকমেন্ড করলাম। তো চলুন এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে, এবং আপনাদের পুজোটা কেমন করে কাটলো সেটা কমেন্টে বলতেই পারেন। আজকের জন্য টাটা।